কলকাতার নিমতলা বার্নিং ঘাটের কথা তো আপনারা অনেকেই জানেন। এই জায়গাটা কিন্তু কলকাতার মধ্যে একটা বেশ ফেমাস জায়গা। অনেক পুরনো এই বার্নিং ঘাট এবং এই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু অনেক সময় অনেক কথা শোনা যায়। তো আজকে আমি যেই ঘটনাটা আপনাদেরকে এখন বলবো সেইটা কিন্তু এই নিমতলার যে শ্মশান ঘাট রয়েছে তো সেই জায়গাটাকে কেন্দ্র করেই একটা ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 10 বছর আগে। তো যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, ঘটনাটা কিন্তু ওনার মায়ের সাথে ঘটেছিল। এবার আপনারা জানেন যে এই নিমতলা বার্নিং ঘাটটা বিডন স্ট্রিটের উপরে আছে এবং যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন অর্থাৎ পার্থসারথী। তো পার্থসারথী যেটা লিখেছে যে ওর মা অনেক ছোটোবেলায়, মানে ওদেরই আগের বাড়ি বিডন স্ট্রিটে ছিল, ওর মায়ের আর কি আগের বাড়ি। তো ওই জায়গাটায় অনেক স্মৃতি। তো সেই জন্যই ওরা অ্যাকচুয়ালি দিল্লিতে থাকে। তো যখনই ওর মা কলকাতায় আসে তো একবার করে ওই যে ঘাটটা রয়েছে নিমতলার বার্নিং ঘাটে, তো ওইখানটা উনি মাঝে মধ্যে যান এবং ওখানে ওনাদের আত্মীয় স্বজন রয়েছে, প্রচুর চেনা পরিচিত অনেকেই রয়েছে। তো ওখানকার একটা ব্যাংকের ব্রাঞ্চে এখনও ওনার মায়ের একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন আছে। তো উনি যখন ওখানে যান তো তখন কি হয়, ওনাদেরই কোনো আত্মীয়র বাড়িতে হয়তো সেদিনটা থেকে যান। আর যেহেতু ওই জায়গাটা থেকে মানে ওখানেই উনি স্কুলে যেতেন, ওই জায়গাটা আর কি ভীষণ চেনা। তো এরকমই একটা দুপুরবেলা একটা ঘটনা ওনার সাথে ঘটে এবং সেটাই আজকে আপনারা এই এপিসোডে শুনবেন। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে, দারুণ একটা ঘটনা। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো ইন্ট্রোডাকশনে তো আমি আপনাদের কিছু কথা বললামই। তো আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে পার্থসারথী। তো ও যেটা জানিয়েছে যে ওরা পুরো ফ্যামিলি আর কি দিল্লিতে থাকে। তো খুব রিসেন্ট ওর কলেজ কমপ্লিট করে একটা কোম্পানিতে চাকরিতে ঢুকেছে এবং ও জানিয়েছে ও এবং ওর পুরো ফ্যামিলি আমাদের চ্যানেলের ঘটনা শোনে এবং ওদের খুব ভালো লাগে। তোর মায়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবেন। তো ফাইনালি পার্থসারথী ওই ইমেলটা করেছে ওর মায়ের এই পুরো ঘটনাটা জানিয়ে। তো ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো ওই বিডন স্ট্রিটের ওখানেই অ্যাকচুয়ালি পার্থসারথীর মামা বাড়ি ছিল। এখন আর নেই, সেই বাড়ি একটা প্রোমোটারকে দেওয়া হয়, তারপর সেখানে একটা কমার্শিয়াল কিছু একটা বিল্ডিং হয়েছে। তো ওর মায়ের ছোট থেকে বড় হয়ে ওঠা ওইখানেই। এবার যখন ওইখানে ওর মা পড়াশুনো করতেন তো ওই ঘাটের যে জায়গাটা ছিল ওখানে এমনিতে তো ওই ঘাটটা তো মেনলি তো বার্নিং ঘাট, বাট ওই ঘাটটাতে আশেপাশের লোকেরা বা আরও অনেকেই কিন্তু ওইখানে আসতো। ওইখানে যেহেতু জল বইছে তো সেই প্রবাহমান জল থেকে কেউ জল নিয়ে হয়তো ঘরে রাখে, এইরকম আর কি ছিল। আর যেহেতু ওর মা ওখানকার একদম লোকালই ছিল তো ওর মা আরও কয়েকজন ওনার পিসির ছেলে সবাই মাঝে মধ্যে কী করতো, গঙ্গার ঘাটে যেত। এবার অবশ্যই যেহেতু বার্নিং ঘাট তো বাড়ির লোকেরা বারণ করতো যে ওখানে যাস না। আর আপনারা সকলেই জানেন যে নিমতলা ঘাট কিন্তু অনেক পুরনো, এর কিন্তু একটা বিশাল হিস্টোরিক্যাল ভ্যালুসও আছে এবং ওখানে অনেক বড় বড় ব্যক্তির শেষ কাজও হয়েছে, সেরকমও আমরা জেনেছি বা শুনতে পাই। তো সেই সুবাদে ওই জায়গাটা না, মানে যেহেতু ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছে, ওই ঘাটে বন্ধু বান্ধব সব ভাই বোনেরা একসাথে গল্প করেছে, আড্ডা মেরেছে। তো ওই জায়গাটার প্রতি ওর মায়ের একটা আলাদাই একটা টান ছিল। সেটা খুব স্বাভাবিক, আমাদেরও যে কোনো মানুষের একটা যে জায়গায় আমরা ছোটোবেলা থেকে বড় হই সেই জায়গার প্রতি একটা আলাদা টান থাকে। যাই হোক, তো এরপরে ওর মা যখন কলেজে ভর্তি হয় তখন উনি শান্তিনিকেতনে চলে যান। তো শান্তিনিকেতন থেকেও যখন উনি আসতেন তো তখনও এই জায়গাটা ওনার ভীষণই পছন্দের ছিল।
তো এরপরে আরও সময় এগিয়ে যায়, ওর মায়েরও বিয়ে হয়ে যায়, বিয়ের পরে উনি দিল্লিতে সেটেল হয়ে যান। তারপরে পুরোপুরি ওইখানেই সংসার। তারপরে ওনার পার্থসারথীরা এক ভাই এক বোন, তো ওনার ছেলে মেয়ে হয়, পুরো সংসার জীবন দিল্লিতেই কাটে। ইন দ্য মিন টাইম ওনাদের যে পুরনো যে বাড়ি ছিল সেই বাড়িতেও কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, তো সেই জন্য সেই বাড়ি একটা প্রমোটারকে দিয়ে দেওয়া হয়। তারপরে ওনারা ওখানেই, মানে ওখান থেকে আরেকটু দূরে আর কি, একটা ফ্ল্যাট নিয়ে নেন। তো মানে ওই বাড়ি হয়তো আর নেই, কিন্তু ওই যে জায়গার প্রতি যে টান, যে মায়া, সেটা তো রয়েই যায়, তাই না? তো এরপরে যেটা হয়, মানে আমি যেদিনকার ঘটনা বলছি, তো আমি যেরকম আপনাদেরকে ইন্ট্রোডাকশানে বললাম যে ওইখানকারই একটা লোকাল ব্যাংকের, একটা সরকারি ব্যাংকের ব্রাঞ্চে ওর মায়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এবার যেহেতু ওখানে ওনাদের আত্মীয় স্বজন আছে আর ফ্ল্যাটও ওখানে রয়েছে, তো ওনারা মাঝে মধ্যে যখন বছরে 2বার মতো আসতেন ওনারা, তো তখন ওর মা ব্যাংকে গিয়ে ব্যাংকের বই আপডেট করা বা কোনো ট্রানজাকশানস করা, এগুলো উনি করতেন। মানে ব্যাংক অ্যাকাউন্ট উনি রেখে দিয়েছিলেন। এবার মানে এই ধরুন 2-3 বছর আগে ওনাদের আর কি যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটা বেচে দেয়। তো ফ্ল্যাট বেচে দেয় এবং ওনারা দিল্লিতেই আগে যেখানে আর কি থাকতেন তার থেকে একটা বড় ফ্ল্যাট কেনেন। তো সেই জন্য এই ফ্ল্যাটটা বেচে দিয়েছিল যে এখান থেকে একটা টাকা পাওয়া যাবে। এবার এরপর থেকে যখনই উনি আসতেন, তো ওনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে উনি 1 রাত 2 রাত থেকে যেতেন। তো এরকমই একটা দিন, তো ওর মা একাই এসছিলেন সেবার দিল্লি থেকে। ওনার একটা কাজ ছিল, ওনাদের কিছু একটা মানে সম্পত্তি ওরিয়েন্টেড কিছু একটা কাজ ছিল, তো সেই কাজটা হয়ে গেছে এবং উনি ব্যাংকেও গেছিলেন, ব্যাংকের কাজও হয়ে গেছে। এবং দুপুরবেলা ওনার না মানে মনে হচ্ছে যে খুব আর কি, ওনার হঠাৎ করেই মনে হয় যে একটুখানি ঘাটে বসি। এবং সময়টা ছিল নভেম্বর মাস, মানে ওই নভেম্বরের একদম জাস্ট শুরুর দিকটা, পুজো শেষ শুরুর দিকটা। তো বুঝতেই পারছেন যে নভেম্বর মাসের যে শুরুর দিকটা যেটা হয়, সে সময় তার অতটা রোদের তাপ থাকে না। তো ভর দুপুরবেলা হলেও ওনার মনে হচ্ছিল যে খুব ইচ্ছে করছে যে একটুখানি ঘাটে যাই, ঘাটে গিয়ে বসি। খুব মনটাও একটুখানি ভারাক্রান্ত ছিল, কারণ ওখানে ওনাদের যেটুকু আর কি ছিল জমি জমা সম্পত্তি যাই হোক, তো সেটুকু আর কি উনি একজনকে বেচে দিচ্ছিলেন। তো সেই জন্য উনি একটু নস্টালজিকও হয়ে পড়েন। তো ওর মা বসে বসে ওই ঘাটে বসে বসে ভাবছিল যে ছোটোবেলা থেকে এই জায়গাটা কত আসতাম, এখন কতটা জীবন চেঞ্জ হয়ে গেছে। এবার বুঝতেই পারছেন যে নিমতলা ঘাটে সারা সময় কিন্তু একটা ভিড় থাকে। ভিড় থাকে বলতে, বার্নিং ঘাটে যেহেতু মানে এরকম শবদেহ আনা হয়, সেখানে তার শেষকৃত্য হয়, তো সেই জন্য এই ঘাটেও অনেক ঘাট কাজের বিভিন্ন কাজকর্ম তো থাকেই, তো সেখানে লোকজন থাকে। বাট সেই দিন অ্যাটলিস্ট সেই মোমেন্টে সেরকম একটা লোকজন কেউ ছিল না ওই ঘাটের চত্বরটায়, ঠিক আছে? এবার ওর মা চুপচাপ বসে আছে। বসে থাকতে থাকতে উনি দেখেন যে একটা মহিলাটির বয়স হবে এই ধরুন 25-26, তার বেশি হয়তো হবে না। খুব রোগা এবং একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে, তার হাতে একটা প্লাস্টিকের থলি মতো। সে এসে একদম ঘাটে জলের কাছে বসলো, মানে সিঁড়ি মতো করা রয়েছে সেখানটায় বসেছে। এবার ঘাটে তো অনেকেই আসে, বিভিন্ন কাজে আসে, বা এমনি কেউ বসতে আসে, বা কেউ হয়তো জল নিতে আসে, হতেই পারে। তো এবার ওর মা ভাবছে যে ঠিক আছে, অনেক বেলা হয়ে গেল, এবার উঠি। সেই দিন রাতে ওনার দিল্লি ফেরার ট্রেন ছিল। এবার ওনার মনে হলো যে উঠবে। তো এমন সময় উনি দেখেন ওই যে মহিলা যে ওই ঘাটের ওখানটা বসেছিল, সে না হঠাৎ করেই জলের কাছে চলে গেল, মানে ওই ঘাট থেকে একদম জলের কাছে যায় এবং গিয়ে হঠাৎ করেই বমি করতে থাকে। এবার ওর মা দেখে একটু অবাক হয়ে যায়। তারপরে ভাবলো যে হয়তো ভদ্রমহিলার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হয়তো খুব হঠাৎ করেই শরীরটা খারাপ করেছে, তাই হয়তো উনি এখানে বসে ভেবেছেন একটু রেস্ট নেবে। তো উনি ভাবছে যেভাবে জলের মধ্যে কেন বমি করছে, বমি করতে হলে মানে একটু সাইডে করতো, বা যাই হোক, জলে কন্টামিনেশন হয়ে যাবে, অনেকে এখানে স্নানও করে। তো ওনার ব্যাপারটা দেখে একটু অড লাগে যে উনি চাইলে অন্যভাবেও অন্য জায়গাতেও করতে পারতেন, কারণ একটা জায়গা করলে সেই জায়গাটা পরে উনি একটা জলের বোতল কিনে জল দিয়ে ধুয়ে দিতে পারতেন। কিন্তু ফট করে যদি জলে বমি করে, তো সেটা তো জলের সাথে পুরো একদম ফ্লো হয়ে বেরিয়ে কোথায় কোথায় চলে যাবে। তো জিনিসটা দেখে ওনার মায়ের একটু অড লাগে এবং উনি ভাবেন যে কিছু বলবে। তো তারপরে ভাবছে যে থাক, বলবো না, যা করার তো করেই ফেলেছে, আর এখন যদি আমি কিছু বলতে যাই ব্যাপারটা হয়তো ভালো দেখাবে না। তো ওর মা ভাবছে এবার আমি উঠবো, মানে উঠবো করছে, কিন্তু তখনও উনি কিন্তু সিঁড়িতে বসেই আছেন, ওঠেননি।
এমন সময় তো হঠাৎ করেই ওই মহিলা ওর মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে, দিদি একটু আসবেন। মানে ওই মহিলা একদম তো জলের কাছে ছিল, আর ওর মা কয়েকটা সিঁড়ি উপরে ছিলেন। তো হঠাৎ করেই বলতে থাকে, দিদি একবার আসবেন, আমাকে একটু সাহায্য করবেন। এবার ওই সময় ঘাটে কিন্তু বেশ 4-5টা লোক ততক্ষণে চলে এসেছিল, 2-3টে পুরুষ মানুষও ছিলেন, 1-2টো মহিলাও ছিলেন। তো ওর মা ভাবলো যে আমাকে হঠাৎ করে কেন ডাকছে। তো ওর মা যথারীতি সামনে গেছে। এবার যাবার পরে ওই মহিলা বলছে যে, দিদি আমার হাতটা ধরে আমাকে একটু ওপরে সিঁড়ি কটা একটু পার করে দেবেন, আমার মাথাটা না খুব ঘুরছে। এবার একটু আগে ওর মা দেখেছে যে ওই মহিলা বমি করছিল, তো তখনই ওনার মনে হয়েছিল যে নিশ্চয়ই ভদ্রমহিলার শরীর খারাপ বা কিছু একটা হবে। তো উনি তখন বললেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো তখন ওই মহিলা নিজে থেকে ওর মায়ের হাতটা ধরে। এবার যে মুহূর্তে ওই মহিলা ওর মায়ের হাতটা ধরেছে, ওর মা না মানে ফট করে মনে হলো যেন খুব কম পাওয়ারে যদি কারেন্ট আপনার শরীরের মধ্য দিয়ে যায়, তাহলে আপনার যেরকম শরীরটা করে উঠবে, ওর মায়ের কিন্তু এক্স্যাক্ট সেরকম হলো, এবং হঠাৎ করেই মনে হলো যেন মাথাটা ঘুরে গেল। এবার যেহেতু ওর মায়ের আগের দিন মানে আগের দিন ঠিকমতো ঘুম হয়নি, তার আগের দিনও অনেক রাত অবধি যে আত্মীয়ের বাড়িতে ছিল সেখানে গল্পগুজব করেছে, তো ওর মা ভাবলো যে শরীরটা খারাপ লাগছে, 2 রাত ঠিক করে ঘুমোয়নি, সেই জন্য হয়তো মাথাটা ঘুরে গেল। যাই হোক, তো এরপরে উনি দেখছে যে ওই মহিলা সত্যি শরীরটা হালকা হালকা কাঁপছে, শরীরটা যে খারাপ মহিলা সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, তো ওপরে অবধি উঠলো। ওঠার পরে ওই মহিলা দাঁড়ায়, দাঁড়িয়ে বলছে যে, দিদি আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আজকালকার দিনে মানে চেনা নেই জানা নেই এমন মানুষকে তো কেউই আজকাল সাহায্য করে না, কিন্তু আপনি যে আমার এক কথায় এসে আমাকে হাত ধরে ওপর অবধি উঠতে সাহায্য করলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার ওর মা বলেছে যে, না না ঠিক আছে, আপনার যদি খুব শরীর খারাপ লাগে তাহলে আপনি বাড়ির কাউকে কল করে নিন, কল করে এখানে ডেকে নিন, তিনি আপনাকে নিয়ে যাবে, কারণ আপনার তো শরীরটা ভালো নেই সেটা আমি বুঝতেই পারছি। তো আপনি যাবেন কোথায়, কত দূর বাড়ি? তো ভদ্রমহিলা বলছে, না না আমার বাড়ি বেশি দূরে নয়, আমি এখান থেকে হাঁটতে হাঁটতেই চলে যাব। এবার ওর মা বলছে যথারীতি যে, আপনার তো রীতিমতো শরীরটা মাঝে মধ্যে কাঁপছে মনে হলো, তো আপনি এত মানে যত কমই ডিস্টেন্স হোক না কেন আপনাকে রাস্তা দিয়ে হেঁটে তো যেতে হবে। উনি বলছেন, না না আমার হাঁটার অভ্যেস আছে। আর ভদ্রমহিলা বলছে যে, দেখুন মানে ব্যাগের ওই থলিটা দেখিয়ে বলছে, আসলে আমি পয়সা করে নিয়েও কিছু বেরোইনি, হঠাৎ করেই শরীরটা এরকম মনে হলো তাই। তো এবার ওর মায়ের একটু খারাপ লেগেছে, তো ওর মা বলছে যে, আপনি দরকার হলে একটা রিক্সা করে চলে যান, কত টাকা লাগবে আমি বলুন, আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি। তো ভদ্রমহিলা বলছে, না 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 কোনো দরকার নেই। এবার মহিলা তারপরে ওনাকে ধন্যবাদ জানিয়ে টুকটুক করে হাঁটা শুরু করলেন। এবার এটা দেখে ওর মায়ের না একটু অবাক লাগে, কারণ মানে উনিও ওই বিনোদ স্ট্রিটের কাছাকাছি এক জায়গায় আছে, আর বললাম তো ওই এলাকায় উনি বহু বছর ছিলেন, ছোট থেকে বড় হয়েছেন ওই পাড়াতেই। তো বুঝতেই পারছেন মানে মোটামুটি মানে ওই পাড়ায় কারা কারা থাকে সবটাই ওনার জানা। তোর মা এটা বুঝলো যে এই ভদ্রমহিলাকে চেনা তো লাগলো না, ফলে ওনার বাড়ি খুব কাছে তো নয়। তারপরে ভাবলো যে ঠিক আছে, হতেই পারে, মানুষ হয়তো শরীর যখন ভালো থাকে মানুষ এমনি বাড়ি থেকে বেরিয়ে যায়, হয়তো ভাবে যে কাছাকাছিই তো যাচ্ছি। অনেকেই হয় অতটা অভ্যাস নেই যে যখনই বেরোবে পার্স নিয়ে বেরোবে, তো সেটা সেরকমই হয়তো কোনো একটা ব্যাপার। এবার ওর মা ভাবলো যে ঠিক আছে, এবার আমিও বেরিয়ে যাই। তো ওই দিকে কিছুটা গিয়ে একটা মন্দির আছে, তোর মা ভাবলো যে মন্দিরে প্রণাম করে তারপরে আমি বাড়ি চলে যাই, কারণ আবার জিনিসপত্র প্যাক ঠ্যাক করে আবার বেরিয়ে যেতে হবে, রাতে ওনার ট্রেন আছে। তো এমন সময় উনিও যখন হাঁটা শুরু করেছেন, তো সেই সময় ওই মহিলা, যেই মহিলাকে উনি একটু আগে ঘাট থেকে হাত ধরে উপরে তুললেন, সেই মহিলা হঠাৎ করে ওনার কাছে আসে এবং পুরো দরদর করে ঘামছে। নভেম্বর মাসের ফার্স্ট উইক, তো এতটাও অবশ্যই গরম নয় যে উনি ওরকমভাবে দরদর করে ঘামবে, এত কষ্ট হবে, কিন্তু দেখছি ওই মহিলা প্রচণ্ড ঘামছে এবং খুব ভীত সন্ত্রস্ত একটা চোখ মুখের অবস্থা। তো ওনাকে দেখে তো ওর মা একটু অবাক হয়ে গেছে, ভাবছে যে মহিলার কি শরীর টরীর কিছু খারাপ হলো, উনি কি আমার কাছে কোনো হেল্প চাইতে এলেন। তো হাঁপাচ্ছে রীতিমতো। তো উনি বলছেন, কী হয়েছে আপনার? তো তখন ওই মহিলা বলছে যে, আপনি একটু সাইডে চলুন, মানে উনি রাস্তার উপরে আছে, বলছে একটু সাইডে চলুন। এবার ওর মা বুঝতে পারছে না, উনি একটু ঘাবড়ে গেছে যে কী হলো ব্যাপারটা, এই মহিলার কি তাহলে কিছু সিরিয়াস প্রবলেম হলো না কি, আবার ভাবছে যে কোনো ঝামেলায় ফেসে যাব না তো, এটাও মনে হচ্ছে। তো তখন ওই মহিলা
হঠাৎ করেই ওর মায়ের কাছে আসে এবং এসে যখন ওই রাস্তা থেকে সাইড হয়েছে, হঠাৎ করে মানে কোনোখানে কিছু নেই, ওর মায়ের হাতটা জাপটে ধরে, বা হাতটা জাপটে ধরে বলছে যে আমি একটা কাজ করলাম, আমি জানি আমার হয়তো কাজটা করা ঠিক হলো না, কিন্তু আমার কিছু করার ছিল না, এবার আপনাকে বাকিটা ভুগতে হবে, আর আমি এবার মুক্তি পেয়ে গেলাম ঠিকই, কিন্তু এবার আপনার দিন শুরু, আমাকে ক্ষমা করবেন, আমি জানি আপনি হয়তো একজন ভালো মানুষ, আমাকে হেল্প করলেন, আমাকে জানেন না চেনেন না, আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইছিলেন, আমি আপনার সাথে হয়তো ঠিক করলাম না, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন, তবে আপনিও যদি চেষ্টা করেন আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন, কিন্তু এবার আপনার একটা খুব কঠিন দিন আপনার সামনে আসছে, আপনি কিন্তু বুঝে চলবেন। এই বলে ওই মহিলা হাতটা ছেড়ে দিল, এবং ছেড়ে দেওয়ার পরে উনি হন হন করে উল্টো দিকে রাস্তা ধরে পাশে একটা গলি দিয়ে উনি যে কোথায় চলে গেল সেটা ওর মা না মানে বুঝতেই পারল না। কারণ এইরকম কথা হঠাৎ করে যদি রাস্তা দিয়ে আপনি ধরুন যাচ্ছেন, আপনার হাত চেপে যদি হঠাৎ করে কেউ এরকম একটা কথা বলে যার সাথে আপনার হয়তো মিনিট 5 আগেই ইন্টারাকশান হয়েছে প্রথমবারের মতো, সে যদি আপনাকে হঠাৎ করে এরকম কিছু বলে যে আমি একটা জিনিস আপনাকে দিয়ে গেলাম, মানে উনি না কিছুই বুঝতে পারলো না যে ব্যাপারটা কী হলো, কী দিল আমাকে তো উনি তো কিছু দেয়নি, আর উনি কোন দিনের কথা বলতে চাই যে কী আমার সাথে হতে চলেছে, এমন কোন দিন আসতে চলেছে যে দিনে আমি অনেক কষ্ট পাবো, আর ওই মহিলার এত চোখ মুখের অবস্থা এরকম কেন ছিল, উনি তো একটু আগেও যখন ওনাকে আমি ঘাট থেকে হাত ধরে তুললাম তখনও কিন্তু আমি ওনার অবস্থা এতটা এরকম দেখিনি, হ্যাঁ শরীর খারাপ ছিল, হাত কাঁপছিল মাঝে মধ্যে, আর উনি বললেন উনি আমাকে কিছু একটা দিয়ে গেলেন, উনি তো আমাকে কিছু দেয়নি, এবার কি বললো কেন বললো উনি না কিছুই বুঝতে পারেনি পার্থসারথী মা। এবার ওর মা তো কিছুক্ষণের জন্য পুরো হয়ে গেছে যে মানে কি শুনলাম এটা এবং কেনই বা আমাকে বলল। যাই হোক, তো তারপরে কিছুক্ষণ মানে উনি ওখানে দাঁড়িয়ে থাকেন এবং যখন মহিলা যা চলে গেল উনি কিন্তু ওনাকে পিছন থেকে দুবার ডেকেছিল যে কি বললেন আপনি কি বলতে চাইছেন, আমি কিছু বুঝতে পারছি না। ওই মহিলা কিন্তু আর পিছনে তাকায়নি, সে হন হন করে চলে গেল, মানে তাকে দেখে বোঝাই যাবে না তখন যে কিছু মুহূর্ত আগে ওই মহিলার হাত রীতিমতো কাঁপছিল, সে ওরকম হন হন করে হেঁটে চলে গেল। যাই হোক, তো ওখান থেকে ওর মা যেখানে যে আত্মীয়ের বাড়িতে এসেছিল সে আত্মীয়ের বাড়িতে আসে এবং ওনার না মানে ওইগুলো শোনার পরে মনটা খুব অদ্ভুত রকমভাবে না চঞ্চল হয়ে উঠেছিল। উনি বুঝতে পারছিলেন না যে হঠাৎ করে কেন বলল, কী জন্য বলল, কী উদ্দেশ্য ছিল মহিলার, আর মহিলাকে ওরকমই বা দেখাচ্ছিল কেন, মনে হচ্ছিল যেন কিছু একটা মহিলার মনের মধ্যে হচ্ছে চলছে, কিছু বুঝতে পারছে না। তো তারপরে ওনার মনে হলো যে ঠিক আছে, যা হয়েছে, আর মানে যে সময় ওনার ট্রেনের জন্য বেরোনোর কথা উনি তার থেকে 1-1.5 ঘন্টা আগেই ওই আত্মীয়ের বাড়ি থেকে ক্যাব নিয়ে বেরিয়ে পড়ে। এবার সেই সময় ওনার বাড়ি থেকে ফোন করে, তো এই সময় আমাকে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন ওনার ছেলে পার্থ, আমি ওনাকে পার্থবাবুই বলছি, তো পার্থ ফোন করে ওনার মাকে। আর আপনাদেরকে তো আমি বললামই যে ঘটনাটা আজ থেকে 10 বছর আগের। তোর মাকে ফোন করেছে, তো ফোন করার পরে ওর মা বলছে যে মানে উনি এইসব কিছু বলেনি, শুধু ওনার মা বলছে যে আসলে খুব ঘুম পাচ্ছে, ট্রেনে উঠে আজকে একটু ভালো করে ঘুমোবো। এবার যথারীতি ট্রেন জার্নি করে গেছে, আর ওই যে বললাম কিছু কাজকর্মে ছিল, তো সেই জন্য ওখানে গিয়েও যে আত্মীয়ের বাড়িতে উনি রেস্ট করতে পেরেছিলেন সেটাও নয়, এদিক ওদিক ওনাকে যেতে হয়। তো ওনার ছেলে বলে ঠিক আছে মা, তুমি উঠে জানিয়ে দিও, ট্রেনে উঠে তারপরে তুমি রিল্যাক্স করতে করতে আসো। তারপর ওদের কিছু ব্যক্তিগত কথা হয় ওনার সাথে ওনার মায়ের, তো তারপরে রেখে দেয়। এবার উনি যথাসময়ে স্টেশনে পৌঁছে গেছে। এবার ওই স্টেশনে পৌঁছানোর পর থেকেই না মানে কিছু সময় আর কি পর থেকে ওনার মায়ের না কীরকম একটা মাথা ঘোরাচ্ছে, কখনো মনে হচ্ছে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, কখনো মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে, মানে অদ্ভুত টাইপের কিছু সিমটমস হওয়া শুরু হয়েছে। এবার ওই যে বললাম ওই ঘাটে যখন ওই মহিলাকে উনি তুলছে, তো সেই মুহূর্তেই না ওনার মাথাটা একবার ঘুরে গিয়েছিল, শরীরটা মনে হলো যেন কীরকম একটা হালকা ঝাঁকুনি দিয়ে উঠলো, ইলেকট্রিক শক খাওয়ার মতো করে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, হয়তো সত্যিই শরীরটা ভালো নেই। এবার ওনার না মানে শরীর রীতিমতো ভেঙে আসে, মানে জ্বর হলে যেরকম শরীরের একটা ফিলিংস আসে, খুব অদ্ভুত রকমের ফিলিং, না বসে না দাঁড়িয়ে কোনো কিছু করে শান্তি হয়, সেই রকম একটা ফিলিংস হওয়া শুরু হলো। এবার উনি ভাবছে যে দূর কী হচ্ছে আমার। যাই হোক, যথারীতি নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো, উনি ওনার সিটে গিয়ে বসলেন। এবার ওই
সিটে যখন উনি গিয়ে বসলেন, ওনার মনে হলো যে বাহ, ট্রেনে উঠে গেছি, এবার নামবো, আর ওনার হাজব্যান্ড ওনাকে গাড়ি নিয়ে পিক করতে চলেই আসবে দিল্লিতে। যখন উনি ট্রেন থেকে নামবেন তো উনি ভাবলেন যে ঠিক আছে, মানে ওনার না শরীর চলছে না। এবার উনি ওনার বাড়িতে ফোন করে বলে দেয় যে আমি এরকম ট্রেনে উঠে গেছি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আমি একটু ঘুমোচ্ছি, তুমি এখন ফোন করো না, আমি পরে যখন ঘুম থেকে উঠবো তোমাদেরকে কল করে নেবো। তো উনি বলেছেন ঠিক আছে। উনি শুয়ে ঘুমিয়েও পড়েছেন। ওনার এসি 2 টায়ারে সিট ছিল, তো উনি আপার বাঙ্কে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। এবার ওই ঘুমের মধ্যে ওনার মনে হচ্ছে যে কিছু একটা ওনার সাথে ঘটছে, মানে ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছে যে ওনার সাথে মানে ওনার কেউ ক্ষতি করার চেষ্টা করছে, কেউ ওনাকে ধাক্কা মারতে চাইছে, এবং ফট করে একটা ফিলিংস হয় ওনার যে কেউ যেন ওনাকে ওই ট্রেনের ওই আপার যে সিটটা ছিল যেখানে উনি শুয়েছিলেন, ওনার মনে হলো কেউ যেন ওনাকে সজোরে ধাক্কা মারল, এবং সেই ধাক্কার মানে শকটা এতটাই ছিল যে উনি কোনো রকম ওখানে যে জিনিসটা ধরার মতো থাকে, ওই ওপর থেকে যে শিকলটা নেমে আসে, সেটা ধরে উনি কোনো রকমে মনে হলো যেন নিজের ব্যালেন্সটাকে ব্যালেন্স করলেন আর কি। তো অনেক সময় যেটা হয় দেখবেন, ট্রেনের করে যখন মানুষ ঘুমে, ট্রেনের ঘুমোনোটা তো খুব সবার ক্ষেত্রে তার খুব প্লিজেন্ট হয় না, অনেকে ঘুমোতে হবে, সময়টা কাটাতে হবে, সেই জন্যই ঘুমোয়। তো উনি ভাবলেন যে হয়তো সেরকমই কিছু একটা হবে, ট্রেনটা হয়তো কোনোভাবে ব্রেক দিয়েছে, সেই কারণে হয়তো ওনার এই ফিলিংসটা হয়েছে। আর ওনার সারা শরীরে প্রচণ্ড মনে হচ্ছে যেন হাত পা ব্যথা করছে, যন্ত্রণা করছে, খুব বাজে একটা কন্ডিশন। যাই হোক, তো উনি আবার শুয়ে পড়েছেন। এবার ওনার খাবার নেওয়া আছে, তো উনি মানে ওনার এতটাই শরীর খারাপ লাগছে, ওনার যেন আর খেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে খাবারটাও আর না খেলে ভালো হয়, এইরকম একটা কন্ডিশন। যাই হোক, তো এইরকমই কোনো রকমে খুব কষ্টে সৃষ্টে উনি দিল্লি এসে পৌঁছন, এবং যখন উনি স্টেশনে এসে পৌঁছলেন, ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে চলে গেল বাড়িতে। এইবারে বাড়িতে এসে ওনার এতটাই শরীর খারাপ লাগে যে উনি কিছু খানও না, জাস্ট জল খেয়ে শুয়ে পড়ে। এবার শুয়ে যখন পড়েছে তখন উনি শুয়ে একদম ঘুমিয়ে গেছে, ওনার আর কোনো হুঁশও নেই। তো তারপরে উনি মানে মোটামুটি ওই ধরুন দুপুরের দিকে উনি শুয়েছেন, আর ঘুম থেকে উঠেছেন গিয়ে একদম সন্ধেবেলা 7:45 নাগাদ। এবার যেটা পার্থ লিখেছে যে আমার মা কিন্তু কাজের জন্য অনেক সময় এদিক ওদিক ট্রাভেল করতে হয় আমার মাকে, এবং আমার মা প্রচণ্ড স্ট্রং একজন ভদ্রমহিলা, যে প্রচুর কাজ করতে পারে, যার প্রচুর এনার্জি, এবং যে মানে সারা রাত জার্নি করে এসেও বাড়িতে মানে হয়তো পুজো আছে বা কোনো গেস্ট আসবে, প্রচুর রান্নাবাড়ি করছে, সবার সাথে গল্প করছে, হাসি মজা করছে, মানে তাকে দেখলে কেউ বলবে না যে সে এত খাটাখাটনি করেছে, এইরকম আর কি এনার্জেটিক একজন ভদ্রমহিলা। তো সে এসবভাবে শুয়ে পড়েছে, তো যখন উঠেছে ওরকম 7:45 বাজে। এবার ওঠার পরে ওর মা না বলছে যে আমার প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, তবুও উনি উঠে বাড়ির সকলের জন্য এবং নিজের জন্য 1 কাপ করে কফি বানিয়েছে। তো ওর মানে সেই সময় বাড়িতে সবাই ছিল। তো পার্থ জিজ্ঞেস করেছে যে বা তোমার কি খুব শরীর খারাপ, তোমাকে দেখে এরকম লাগছে কেন? বলছে হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি তো ভেবেছিলাম যে আমার ঘুম ঠিক মতো হয়নি, সেই জন্য শরীরটা খারাপ লাগছে, মাথাটা ঘুরেও গেছিলো কালকে, কিন্তু এখন তো ঘুমিয়ে উঠেছি, এখন তো আমার শরীরটা আরও ভালো লাগার কথা, কিন্তু আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। তো তখন ও বলছে যে তুমি আমায় বলতে পারতে, আমি কফিটা করে দিতাম। বলছে না না ঠিক আছে, তুমি কফি মানে এই যে ওর মা ওদের সবার সামনে এসে কথা বললো, উনি বসে সোফায় সবাই একসাথে গল্প করলো কিছুটা, ওর মাকে কিন্তু মানে দুর্বল লাগছিল, দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো শরীর খারাপ, কিন্তু ওর মায়ের শরীরে কিন্তু কোনো দাগ ছিল না। যাই হোক, তো কিছুক্ষণ বসে উনি আর বসে থাকতে পারেন না, উনি ঘরে চলে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন। এবার ঘুমিয়ে পড়ার পরে ওই ধরুন ঘুমোতে গেছেন উনি ওরকমই 8:30 নাগাদ। 8:30টায় ঘুমানোর পরে উনি ওঠেন গিয়ে 12টার সময়, এবং 12টার সময় উনি যখন ঘুম থেকে উঠেছেন, মানে ওনার মায়ের কথা বলছি, উনি যখন ঘুম থেকে উঠেছেন মানে উনি কিন্তু ন্যাচারালি ঘুম থেকে ওঠেননি যে ঘুমটা ভেঙে গেল উনি ঘুম থেকে উঠলেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। উনি ঘুম থেকে ওঠার পরে ওনার মনে হলো কেউ যেন ওনাকে ঠেলে জাগিয়ে দিয়েছে। এবার যথারীতি উনি ভেবেছিলেন নিশ্চয়ই ওনার বাড়ির কেউ হবে, বাট ব্যাপার হচ্ছে যে ওনার বাড়িতে ওনার হাজব্যান্ড রয়েছে, ওনার
বাচ্চা রয়েছে, মানে আর কি ওনার সন্তান রয়েছে, কারোরই এইরকম স্বভাব নেই যে ঘুমন্ত মানুষকে একদম জোরে জোরে আর কি ঝাঁকিয়ে ঠেলে তুলে দেবে। এরকম তো সচরাচর কেউ করেও না। তো ওর মায়েরও একটু অবাক লাগলো যে কে আমাকে এভাবে তুললো। তো উনি দেখছেন যে ওনার মানে দুই গালে, মানে দুটো গাল প্রচণ্ড গরম হয়ে গেছে, আর ওনার শরীরের মধ্যে না একটা অন্য রকমের অস্বস্তি হচ্ছে। মানে ওই যে প্রবল ঘুম পাচ্ছিল, সেই ঘুমটা হয়তো কিছুটা কেটে গেছে, কিন্তু ওনার দুটো গালে রীতিমতো জ্বালা করছে। যাই হোক, তো উনি কোনো রকমে উঠেছে, উঠে ওনার হাজব্যান্ড পাশের ঘরে ঘুমোচ্ছিল, আর ওনার ছেলে তার পাশে আর একটা ঘর রয়েছে। ওদের টোটাল ফ্ল্যাটে বেডরুম হচ্ছে 4টে। এবার ওর মা না মানে মানে বাথরুমে গিয়ে প্রচুর জল ফল ছেটাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো পার্থর আর কি, ওর তখন ওর ঘুমোয়নি, বাট ও নিজে মোবাইলে কিছু একটা করছিল। তো ওর ঘর থেকে বেরিয়েছে যে বাথরুমে এত জলের আওয়াজ হচ্ছে কেন, কমন বাথরুম থেকে আওয়াজটা আসছে। তো দেখে যে ওর মা মানে বেসিন থেকে মানে বারবার জল নিয়ে না মানে অদ্ভুত রকমভাবে চোখে মুখে দিচ্ছে। তো বলছে, মা তুমি এভাবে জল ছেটাচ্ছ কেন? তো তখন ওর মা যখন মানে ওর দিকে ফিরেছে, দেখছে যে ওর মায়ের দুই গালে রীতিমতো 5 আঙুলের দাগ, মনে হচ্ছে যেন কেউ সজোরে থাপ্পড় মেরেছে। এবার এটা দেখে ও অবাক হয়ে গেছে, বলছে, মা কি হয়েছে তোমার গালে এরকম থাপ্পড় মারার, মানে কেউ মনে হচ্ছে তোমাকে চড় মেরেছে, আঙুলের ছাপে দাগ হয়ে গেছে। অথচ ওর মা যখন 7:45 নাগাদ উঠে যখন সবার সাথে ঘরে বাড়িতে কফি খেলো, তখন কিন্তু ওনার মায়ের গালে কিন্তু এরকম কোনো দাগ ছিল না। এবার ওর বাবা পাশের ঘরে ঘুমোচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ও যেটা লিখেছে যে আমাদের ফ্যামিলিতে মানে কেউ কারোর উপরে জোরে চিৎকার করে আওয়াজ করে কথা বলে না, গায়ে হাত তোলা তো মানে বহু দূরের কথা। তো ওর মা বলছে, আমি বুঝতে পারছি না আমি কি হচ্ছে আমার সাথে, আমি সত্যিই বুঝতে পারছি না, আমার গাল দুটো প্রচণ্ড গরম লাল হয়ে গেছে, আমি তো ওই জন্য জল দিচ্ছি কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না, আর আমার যেন মনে হলো যেন আমাকে কেউ ঝাঁকিয়ে ঘুম থেকে তুলে দিল। এবার এটা শুনে তো ও বলছে যে তোমাকে কে ঘর থেকে তুলবে, তুমি তোমার ঘরে দরজা বন্ধ করে শুচ্ছিলে, কেউ তো ঘরে ঢোকেনি, কেউ ঘরে ঢোকার কথাও নয়। যাই হোক, তোর মাকে নিয়ে ও বসার ঘরটায় বসলো। ওর বাবাও সে সমস্ত আওয়াজে উনি শুয়ে পড়েছিলেন, বাট উনি উঠে আসে। উঠে এসে উনি বলছে, তোমার গালে এরকম দাগ কী করে হলো, কি হয়েছে? এবার উনি নিজেও মানে ওর মা নিজেও বুঝতে পারছে না যে ওনার সাথে অ্যাকচুয়ালি কী হলো। বাড়িতে তো বেশ একটা মানে হুলুস্থুলু ব্যাপার শুরু হয়ে গেল যে হঠাৎ করে ওনার কী হলো, এরকম হয়ে গালে দাগ। এবং তারপরে দেখা যায় যে শুধুমাত্র 2 গালেই ওনার ওই 5 আঙুলের ছাপ হয়ে গেছে তা কিন্তু নয়, ওনার কিন্তু মানে 2 হাতেও ওরকম আঙুলের দাগ হয়ে গেছে। মানে মনে হচ্ছে না ওনার মায়ের হাত ধরে কেউ পেঁচিয়ে দিয়েছে, বা খুব সজোরে যদি কেউ হাতটা চেপে ধরে যেরকম আওয়াজ হবে এক্স্যাক্ট কিন্তু সেরকমই হয়, মানে ওরকম দাগ পাওয়া যায়। মানে এটা কিন্তু খুবই একটা অদ্ভুত বিষয় প্রথম দিন ওনার সাথে ঘটে। তো এটা দেখে পার্থর বাবা বলে যে হয়তো তুমি ধাক্কা খেয়েছো কোথাও ট্রেনের মধ্যে, কারণ ওর মা যখন বাড়ি এসছিলেন উনি প্রচণ্ড টায়ার্ড ছিলেন ঠিকই, কিন্তু উনি মানে জাস্ট জিনিসপত্র একটু গোছাতে উনি বলেন যে আসলে জানো তো রাতের বেলা যখন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে মনে হয় ট্রেনটা জোরে ব্রেক করেছিল, আমি মানে একটুলে পড়ে যেতে বেঁচে গেছি। এই কথাটা উনি শেয়ার করেছিলেন বাড়িতে। তো তখন ও আর ওর বাবা দুজনেই বলে যে হ্যাঁ গো মা, অনেক সময় এরকম হয় যে মানুষ টোকা খায় বা লাগে, তক্ষুনি হয়তো কোনো ব্রুজেস বা কোনো দাগ হয়তো সেই সময় পড়ে না, পরেও অনেক সময় এরকম হয়। যাই হোক, যদিও সেরকম হলে একটা কালশিটে দাগ বা নীল দাগ সেটা হওয়ার কথা, এইভাবে 5 আঙুলের ছাপ তো আর হবে না। যাই হোক, তো বিষয়টাকে ওদেরও একটু অবাক লাগে, কিন্তু ওরা আর অনেক রাতও হয়ে গেছিলো, তো বলে যে ঠিক আছে তুমি শুয়ে পড়ো। তো তখন ওর বাবা বলল যে ঠিক আছে আমি ওই ঘরেই শুচ্ছি তোমার সাথে, কারণ তোমার যদি রাতের বেলা আবার শরীর কিছু খারাপ করে। তো ও সবাই শুয়ে পড়ল। এবার পরের দিন সকালে দেখছে দাগগুলো একটু কমে গেছে, মানে ওই যে রাতের বেলা দগদগে দাগ হয়েছিল, মানে 5 আঙুলের রীতিমতো ছাপ দেখা যাচ্ছিল, সেই দগদগে দাগটা চলে গেছে, বোঝা যাচ্ছে বাট হালকা। যাই হোক, তো সেদিন সকালে উঠে উনি একটু বেটার ফিল করছে। এবার উনি তো নিজের যা কাজকর্ম থাকে ওনার দৈনন্দিন সে সমস্ত কাজবাজ উনি করছেন। তো সেই দিন রাতের বেলা মানে ওই ধরুন 10টা 10:30 এরকম টাইমে ওনারা ডিনারের জন্য প্রিপেয়ার হচ্ছে। হঠাৎ করেই ওর মায়ের প্রচণ্ড মানে তার আগে কিন্তু উনি এমন কিছু খাননি যে খুব বিশাল কিছু ভারী কিছু খেয়েছেন বা বাইরের কিছু খেয়েছেন, সেরকমও নয়।
এবং ওনার কিন্তু ইনডাইজেশন হওয়ার কোনো সিমটম তো ছিল না, কিছু না। হঠাৎ করেই উনি কাজ করতে করতে ওনার প্রচণ্ড বমি আসে, তো ওনার ভমিটিং হয়, ঠিক আছে। এরপরে উনি কোনো রকমে অল্প একটু খান, খাওয়ার পরেই ওনার সারা শরীরে প্রচণ্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা শুরু হয় এবং সেটা এমন একটা পর্যায়ে চলে যায় যে ওনাকে ঘরে রীতিমতো রাখা যাচ্ছিল না। এবার অত রাতের বেলা এমনি তো কোনো ক্লিনিকে ডাক্তার পাওয়া যাবে না, সেরকম পেতে গেলে হাসপাতালে যেতে হবে, ইমার্জেন্সিতে দেখাতে হবে। তো তখন পার্থর মাই বললো যে ঠিক আছে, আজকের রাতটা আমি কোনো রকমে কাটিয়ে দিচ্ছি, সকালবেলা ওদের ওখানেই একজন ক্লিনিকে একজন ডাক্তার বসে জেনারেল মেডিসিনের, তো তাকে দেখাবে ঠিক করলো। ইভেন তার ম্যানেজারের যিনি আর কি নাম লেখেন, তার কাছে অ্যাপয়েন্টমেন্টও করা হলো পরের দিন সকালবেলা ওই 9:30। এইবারে মধ্যরাত যখন, তখন থেকে ওর মা প্রচণ্ড চিৎকার করছে, মানে এত যন্ত্রণা করছে। এবং মানে ওই কয়েক ঘন্টার মধ্যে ও যেটা লিখেছে যে আমার মায়ের পায়ে, পিঠে, হাতে, গলায়, গালে বড় বড় ফোড়া উঠে যায়, মানে ওই কয়েক ঘন্টার মধ্যে একসাথে। এবং ওইতে আমার মায়ের এত যন্ত্রণা করছে এবং পুরো চামড়াটা না, মানে যেখানটা যেখানটা ফোড়া হয়েছে তার আশেপাশের চামড়াটা পুরো লাল হয়ে না কীরকম একটা দগদগ করছে, মানে দেখে মনে হবে একটা ভয়ঙ্কর কিছু ওনার হয়েছে। মানে ওই রকম ধরনের মানে ব্লিস্টার টাইপের, ফোস্কা টাইপের হয়ে গেছে, মানে যেটা দেখে মনে হবে যে এই মানুষটার হয়তো বহুকাল ধরে কোনো দুরারোগ্য চর্মরোগ রয়েছে বা কিছু একটা, মানে এতটাই জিনিসটা ভয়ঙ্কর। আর ওইটার থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে ওর মায়ের। এবার বাড়ির লোকও ভাবছে যে কী এমন হলো, কয়েক ঘন্টা আগেও মানুষটার শরীরে এরকম কিছু ছিল না। হ্যাঁ, আগের দিন হয়তো ওরকম 5 আঙুলের দাগ দেখা গেছিলো, কিন্তু সকালবেলা সেটা অনেকটাই ফেড হয়ে গেছিলো। এবার বাড়িতে সবাই তো খুব চিন্তা করছে যে কী করা যায়, ওনাকে কি তক্ষুনি কোথাও নিয়ে যাওয়া হবে। এবার যাই হোক, তো সকালবেলা হতেই ওনাকে যে জেনারেল মেডিসিনের যে ডাক্তার ছিল তার কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি তো দেখে বলছে যে এটা কতদিন ধরে হয়েছে, আপনারা এখন পেশেন্টকে নিয়ে এসেছেন, এ তো অনেক গাড়িয়ে গেছে। এবার ওরা ডাক্তারকে বলে যে কালকে মানে সন্ধে অবধিও কিছুই ছিল না, যা হয়েছে রাতের বেলা হয়েছে। মানে ওনাদের কথায় মনে হলো, মানে ডাক্তারবাবু বললেন যে ডাক্তারবাবু খুব একটা বিষয়টা বিশ্বাস করলেন না, কারণ ওই রকম বড় বড় করে ব্লিস্টার হয়ে পুরো চামড়া কুঁচকে গিয়ে আশেপাশে যেরকম বীভৎস দেখতে লাগছিল ওই ব্লিস্টারগুলো, মানে ডাক্তার বলছে যে আপনারা কি বলছেন, এই জিনিস কখনো একদিনে কয়েক ঘন্টায় মানুষের শরীরে হয় একবারে এতটা। তো ডাক্তারবাবু ওষুধ দেন, একটা সঙ্গে সঙ্গে ব্যথা কমার ইঞ্জেকশন দেয় এবং তারপরে উনি বলেন যে এটায় যদি না কমে আপনারা, উনি একটা রিকমেন্ডেশন দিয়ে দেয়, সেখানে দেখাতে হবে এবং সেখানে স্পেশালিস্ট ডাক্তার আছে, তিনি বিষয়টা ডায়াগনোস করবেন। এবার বাড়ির লোক তো মানে রীতিমতো চিন্তায় পড়ে গেছে যে হঠাৎ করে মানুষটার কি হলো। এবার পার্থ যেটা লিখেছে যে ওরা ভাবছিল যে ওর মা যেহেতু আগের দিন ট্রেনে জার্নি করেছে, অনেক সময় হয় যে ট্রেনে যে চাদরগুলো দেয় বা যে ব্ল্যাঙ্কেট দেয়, অনেক সময় সেখানে ধুলো, ময়লা, কোনো ব্যাকটেরিয়া, জার্মস থাকতেই পারে, ভেবেছে সেখান থেকে হয়তো কোনো কন্টামিনেশন হয়ে ওনার শরীরে এরকম একটা কিছু হয়েছে। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে এই জিনিসটা হওয়া কিন্তু এত সোজা নয়, আর রাতারাতি এতটা ডেভেলপমেন্ট হয়ে যাওয়া এটা কিন্তু খুবই ভয়ের একটা বিষয়, আর এটা কিন্তু চট করে হয়ও না। যাই হোক, তো ব্যাপারটায় ওদের খুবই ভয় লাগলো। এরপরে তো ওনার মা ঠিকঠাক মতো করে ওষুধ নেওয়া শুরু করলেন, কিন্তু অদ্ভুতভাবে ওষুধ নেওয়া শুরু করার পরেও কিন্তু মানে ব্যথাটা একটু কমলো, যে ব্যথার দিক থেকে উনি একটু উপশম পান, কিন্তু সারা শরীর ওনার ওই ধরনের ফোস্কায় ভরে যায় হঠাৎ করেই, কোনোখানে কিছু নেই, এবং ওনার মা কিন্তু একদম সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। এবং যথারীতি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওনার এই অবস্থা দেখে, সেখানে একজন বড় ডাক্তারের আন্ডারে ওনাকে ভর্তি করা হয়। সেখানে ওনার মা 2-3 দিন ভর্তি থাকলেন এবং সেখানে যত রকমের ট্রিটমেন্ট করা সম্ভব সেই সমস্ত ট্রিটমেন্ট করা হয়, প্রচুর টেস্ট করা হয়, কিন্তু কোনো কিছুতেই ডাক্তারবাবুরা বুঝতে পারেন না যে এই ধরনের ভয়ঙ্কর রকমের ইনফেকশন কি করে হলো। এবং মানে ওখানেও ডাক্তার বারবার জিজ্ঞেস করে যে এটা কবে থেকে হয়েছে, এবং ডাক্তাররা বিশ্বাস করতে মানে চান না যে এটা মাত্র একদিনে কয়েক ঘন্টায় এতটা বাড়াবাড়ি হয়েছে।
যাই হোক, ওনার ওদিকে চিকিৎসা চলতে থাকে, কিন্তু ওনার এতটাই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে যে ওনার একটা সময় শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হয়ে যায়। ডাক্তাররা ওনাকে আরও একটা মডার্ন, আরও যেখানে আরও ভালো ফেসিলিটি আছে সেরকম একটা জায়গায় ওনাকে রেফার করে দেয়, এবং সেখানে নিয়ে যাওয়ার পরেও সমস্ত রকমের ট্রিটমেন্ট হয়, অনেক বড় ডাক্তার দেখানো হয় যার অনেক ডিগ্রি আছে, যার অনেক এক্সপিরিয়েন্স আছে। তিনি তখন একটা জিনিস বলেন যে এই যেটা ওনার মায়ের আর কি হয়েছিল, উনি বলছেন যে আমি এরকম কেস দেখিনি এর আগে এত কম সময়ের মধ্যে। মানে ওই ডাক্তার বিশ্বাস করেন, উনি বলছেন যে এটা ভীষণ রকমভাবে অদ্ভুত, মানে এটা হওয়াটা খুবই চাপের যে এতটুকু কম সময়ের মধ্যে হঠাৎ করেই সারা গায়ে এরকম হয়। তো উনি বলেন যে আমরা আমাদের দিক থেকে বেস্ট ট্রিটমেন্ট দিচ্ছি, বাকিটা আমি বলবো আপনারা একটু প্রে করুন আপনাদের পেশেন্ট যাতে ভালো হয়ে যায়। কারণ মেডিকেল সায়েন্সে এই জিনিসটার জন্য যা যা করণীয় সমস্তটাই করা হচ্ছিল। এদিকে বাড়ির সবাই এই অকস্মাৎ, মানে যাকে বলে এরকম ওনার মায়ের অসুস্থতায় সবাই খুব অবাক হয়ে যায় যে মানুষটা সুস্থভাবে গেল, সেখানেও ভালোভাবে ছিল, ভালোভাবে এলো, মাঝখানে এমন কি ঘটলো, ট্রেনে এমন কি ছিল যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো। দেখুন, কোনো একটা ট্রেনের যদি কোনো ব্ল্যাঙ্কেট বলুন বা চাদর বলুন, সেটা যদি নোংরাও হয়, সেটা থেকে মানুষের একটা অ্যালার্জি হতে পারে, সেখান থেকে কোনো স্কিনের একটা উপরে তখনকার মতো একটা সমস্যা হলো। কিন্তু তাই বলে এরকম ভয়ঙ্কর অবস্থা হওয়াটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। এবং তার থেকেও বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওনার কিন্তু ওষুধ শরীরে কোনো কাজ করছিল না, কোনো অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছিল না। যাই হোক, তো ওনাকে রীতিমতো কিন্তু মানে সাপোর্ট সিস্টেমে রাখার মতো অবস্থায় চলে আসে। এইবারে ওনাদের একজন দিল্লিতেই সেই ভদ্রমহিলাও বহুকাল থাকেন, এনারা আন্টি ডাকে, যে আমার মায়ের খুব ক্লোজ একজন, মানে বান্ধবী বলা যেতে পারে, কিন্তু উনি ওনার মায়ের থেকে বয়সে অনেকটাই বড় হবে। তো তিনি যখন খবর পান যে ওনার মায়ের এরকম অবস্থা, তো তিনি সরাসরি দেখতে চলে আসে হাসপাতালে। এবার হাসপাতালে যখন দেখতে এসেছে, তো সে তো ওনার মাকে দেখে তিনিও খুব কষ্ট পাচ্ছে যে এই অবস্থা কি করে হলো। যাই হোক, এবার সেই সময় ওনার মায়ের কথা বলার মতো কন্ডিশন ছিল না। এদিকে যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, তো তিনিও তার মায়ের জন্য তো খুব দুশ্চিন্তা করছেন। তো ওখানে একটা মন্দির ছিল, শিব ঠাকুরের মন্দির। তো ওই মন্দিরে উনি মানত করেছিলেন বাবা ভোলানাথের কাছে যে বাবা ভোলানাথ, আমার মাকে তুমি পুরোপুরি সুস্থ করে দাও। এবার এই যে নিমতলা বার্নিং ঘাটে ওনার সাথে যে ঘটনাটা ঘটে, ওই মহিলা বা সেই মহিলা যে কথাগুলো বলেছিল, এই পয়েন্ট পর্যন্ত কিন্তু এই বিষয়ে বাড়ির কেউ কিচ্ছু জানতো না। উনি কাউকে এই কথাটা বলেননি এবং সেই বলার মতো সুযোগটাও পাননি। এবার ওখানে আরেকজন বড় ডাক্তার, তিনি সাউথে আর কি মেনলি প্র্যাকটিস করেন, তো তাকে ওখান থেকে মানে কনসাল্ট করার জন্য নিয়ে আসা হলো। তো তিনি যখন ওনার মাকে দেখে, তখন উনি একটা ওষুধ দেন এবং ওনাদেরকে কেবিনে ডেকে বলা হয় যে দেখুন, এই জিনিসটা এতটাই বেশি স্প্রেড করে গেছে, আমরা জানি না এটা কাজ করবে কিনা, কিন্তু আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি। তো এই ওষুধটা যেটা দেয়া হচ্ছে, এটার কিছু সাইড এফেক্ট আছে, কিন্তু যদি এই ওষুধটা কাজ করে তাহলে আমরা সাইড এফেক্ট যেগুলো আসবে সেগুলোকে আমরা কন্ট্রোল করে নিতে পারবো, কিন্তু আপনাদেরকে আমরা বিষয়টা জানিয়ে দিলাম। এবার এই সময় ওনার মায়ের কোনো হুঁশ নেই, সারা শরীরে ওই রকম হয়ে আছে। তো উনি এবং ওনার বাবা, তিনি বলছেন যে আপনারা যা করুন পেশেন্টের যাতে ভালো হয়, আমরা আপনাদের কাছে এনেছি, আমাদের কাছে আর তো কোনো পথ নেই। আপনাদের যদি মনে হয় যে এই ওয়েতে এগোলে পেশেন্ট ভালো হতে পারে, তাহলে আমরা তাতে রাজি আছি, কোনো অসুবিধে নেই। এবার সেই ডাক্তার একটা ইঞ্জেকশন এবং একটা স্পেশাল মেডিসিন পুশ করে। এবার ওই জিনিসটা দেওয়ার পরে ওনার মায়ের একটু হলেও উন্নতি হয় ভগবানের আশীর্বাদে। এবং ওই সময়টা মানে উনি লিখেছেন যে আমি আর আমার বাবা যে কি দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছি, এবং যেহেতু ওনাদের আত্মীয় স্বজন সবাই দূরে 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 থাকে, কেউই সামনাসামনি নয়, ফলে পুরো সময়টায় ওনারা যাকে বলে ওনারা বাবা ছেলে এরাই আর কি কষ্ট করে সময়টাকে পার করেন, এবং প্রত্যেক মুহূর্তে ভগবানের কাছে প্রার্থনা করছে যেন মানুষটা বেঁচে যায়। এবার একটু যখন ওনার মা সুস্থ হলো, মানে সুস্থ হলো বলতে ওই জিনিসগুলো ছিল, এমন নয় যে চলে গেছে, কিন্তু আগের থেকে কন্ডিশন একটু বেটার হয়, মানে উনি অ্যাটলিস্ট মানে কথা বলতে পারছিলেন, খুব আস্তে আস্তে কিছু কথা বলতে পারছিলেন।
তো ডাক্তারবাবু বললেন যে দেখুন এখনও কিন্তু মানে বিপদ কাটেনি, আমাদেরকে মানে এই যতটুকু উনি সুস্থ হয়েছে এইটুকু হলে হবে না, ওষুধটাকে আরও বেশি এফেক্টিভ হতে হবে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু মানে ওই ওষুধটা আবার টানা দেওয়া যায় না, দেওয়ার পরে 1-2 দিন গ্যাপ দিয়ে আবার দিতে হয়, একটা নির্দিষ্ট ঘন্টার নির্দিষ্ট একটা টাইম ফ্রেম গ্যাপ দিই, তারপরে আবার ওটাকে অ্যাপ্লাই করতে হয়। তো এই যে সময়টায় উনি একটু কথা বলতে পারছিলেন, তো মানে ইভেন উনি কাউকে চিনতেও পারছিলেন না এর আগে, তো সেদিন উনি চিনতে পারে। এবার সেই দিন ওই মহিলা মানে ওনার যিনি বান্ধবী ছিলেন তিনিও যথেষ্ট চিন্তিতই ছিলেন, তো তিনিও এসেছিলেন দেখা করার জন্য ওনার মায়ের সাথে। তো সেই সময় কেবিনের ভিতরে এই পার্থবাবু আর ওনার সেই মায়ের যিনি বান্ধবী তিনি ছিলেন। তো তখন মানে ওনার মাকে যাতে আর কোনো ফার্দার কোনো ইনফেকশন না হয় বা যাতে আর কিছু অসুবিধে না হয়, তো সেই জন্য বলে দিয়েছিল যে কেউ ওনাকে টাচ করবে না, আর ওনার কেবিনেও ঢোকার জন্য আর কি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসতে বলেছিল, এতটাই আর কি ওনারা মেনটেন করছিলেন। যাই হোক, তো ওনাদেরকে বলেছিল আপনারা কিন্তু পেশেন্টের সাথে বেশিক্ষণ কথা বলতে পারবেন না বা পেশেন্টের সামনে বেশিক্ষণ আপনারা দাঁড়াতে পারবেন না। এবার গেছে, এবার যাওয়ার পরে পার্থবাবু জিজ্ঞেস করেছে যে মা তোমার কি কিছু মনে পড়ছে, তোমার কি কিছু মানে কিছু কি বলার আছে, এতটা বাড়াবাড়ি হলো। তখন ওনার মা 2-4টে কথা বলতে পারেন, তো 2-4টে কথা ওই যে বলেছিল, তখন উনি বলেন যে আমি এরকম নিমতলা ঘাটে গেছিলাম, তো সেখানে মানে খুব আধো আধো ভাঙা ভাঙা করে উনি বলে একটা মহিলা এরকম আমাকে বলেছে, আমি তাকে হাত ধরে তুলেছিলাম। এবং তারপরে সিস্টার যিনি ছিলেন তিনি বলেন যে আপনারা প্লিজ আর এখানে থাকবেন না, আপনারা বাইরে চলে যান। এবার এই যে কথাটুকু উনি বলেছিলেন মানে ভগবানের কতটা আশীর্বাদ ছিল ভাবুন, এই কথার থেকেই কিন্তু একটা সূত্র বেরিয়ে আসে, এবং সেই সূত্রটা বার করে কে, সেই সূত্রটা বার করেছিলেন ওনার মায়ের সেই বান্ধবী। তিনি তখন বেরিয়ে পার্থবাবুকে বলে যে তোর মা যে কথাগুলো বলল আমার কিন্তু এই কথাগুলো শুনে খুব একটা স্বাভাবিক মনে হলো না। একজন মহিলা সে তোর মাকে কি যেন বলল, তোর মা যে আমি আপনাকে দিলে বা আপনাকে ভুগতে হবে, ওই মহিলা কি করে জানলো যে তোর মাকে এরকম ভুগতে হবে বা এরকম ঘটনা ঘটবে, এটা তো আমার খুব একটা স্বাভাবিক লাগছে না। তো ওই যিনি ছিলেন ওই আন্টি যিনি, তার একজন আত্মীয় ছিলেন, তিনি মানে খুব বিশাল মাপের একজন অ্যাস্ট্রোলজার, বাট তিনি ইন্ডিয়ায় থাকেন না, তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। তো তিনি তখন ওনার মায়ের কিছু ডিটেলস পার্থবাবুর থেকে নিয়ে বলছে যে আমাকে বিষয়টা জানতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে এত তোরা মানে চিকিৎসা করাচ্ছিস, কোনো ত্রুটি নেই, হঠাৎ করে মানুষটার এতটা বাড়াবাড়ি কী করে হলো, এবং এত বড় বড় ডাক্তারদের একটা টিম বানানো হয়েছে রীতিমতো, তারা পর্যন্ত আর কি বুঝতে পারছে না যে এত কম সময়ে এই জিনিসটা কী করে হয়, এটা তাদের কাছেও খুব একটা স্বাভাবিক লাগলো না। তো এগুলো সমস্ত কিছু নিয়ে ওই ভদ্রমহিলা ওনার সেই আত্মীয়কে পাঠান। তো সেই ভদ্রলোক আর কি, তিনি এক্ষেত্রে যাকে বলে মানে আমি তো বলবো এটা মহাদেবেরই হয়তো আশীর্বাদ ছিল, দেবাদিদেব মহাদেবেরই হয়তো আশীর্বাদ ছিলেন। উনি অ্যাকচুয়ালি খুব বড় অ্যাস্ট্রোলজার হলেও উনি কিন্তু বাই প্রফেশন ওখানে অন্য একটা জাস্ট কোম্পানিতে চাকরি করেন, ঠিক আছে, উনি কিন্তু অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন সে অর্থে তা নয়, মানে টাকার বিনিময়ে কারোকে দেখে দেন ওরকম কিন্তু কিছু নয়, বাট উনি এটা নিয়ে ওনার গভীর পড়াশুনো আছে। তো ওই ভদ্রলোককে যখন এই জিনিসগুলো দেয়া হয় জন্মের সময় মোটামুটি যা যা তখনকার মতো ইনফরমেশান অ্যাভেলেবেল ছিল, তো সে তখন মানে সব কিছু জেনে বলছে যে এনার জন্ম ছক যেটা রয়েছে তাতে কিন্তু এই জিনিসটা নেই, মানে ওনার এই যে উনি ভুগছেন এটা ওনার মানে কুষ্টিতে নেই যে এতটা ভুগতে হবে ওনাকে, ওনার জীবনে একটা এরকম সিচুয়েশান আসবে যেখানে ওনাকে এতটা কষ্ট পেতে হবে, সেটা কিন্তু নেই। এবার নেই তো বলে দিল, কিন্তু একটা মানুষকে তো প্র্যাকটিক্যালি ভুগতে তো হচ্ছে। উনি তখন বলেন যে জিনিসটা মানে ওনার ভাগ্যে ছিল না কিন্তু ওনার ভাগ্যে বর্তমানে ওনাকে ভুগতে হচ্ছে, তো এটার মানে একটা জিনিসই দাঁড়ায় যে কেউ অন্যের জিনিস ওনার উপরে চালান করেছে। আর ওই যে ভদ্রমহিলা যে কথাগুলো বলেছে সেটা তার উনি এতটা তো ডিটেলসে ওনার মা বলতে পারেনি, কিন্তু যতটুকু বলতে পেরেছিল তার থেকে বিষয়টা যতটুকু ওরা বুঝতে পারে যে একটা মহিলা হঠাৎ করে কেন এরকম বলবে। তো উনি তখন বলেন যে একটা প্রথম কথা উনি বলেন যে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে, আর
বাড়ির কেউ মানে নিজের কেউ, সে ওনার স্বামী হতে পারে বা ওনার ছেলে হতে পারে, মহামৃত্যুঞ্জয় জপ করে যেতে হবে। মহাদেবের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, একটা অখণ্ড দিয়া, সেটা ঘিয়ের হলেই সব থেকে ভালো হয়, জ্বালিয়ে একটা মহামৃত্যুঞ্জয় জপ করতে হবে, যতটা পারা, অন্তত 5,000 করতেই হবে। আর উনি বলছেন যে একটা যজ্ঞ করাতে হবে। আর ওনার ওনার মানে উনি আর কি যেখানে আছেন, বলছে ট্রিটমেন্ট যেরকম চলছে চলুক, কিন্তু উনি বলেন যে ওই যে যজ্ঞ করে ওই যখন প্রদীপটা ঠাকুরকে দেখানো হবে, সেই প্রদীপের যে কালিটা পড়বে, বলছে সেই কালিটা ওনার শরীরে যেভাবেই হোক, মানে সেটা যদি মাথার চুলেও হয়, বলছে একটু জাস্ট ছুঁয়ে দিলেই হবে, সেটা মানে ওটা তো আর করতে দেবে না, কিন্তু বলে যে যেভাবেই হোক এটা করতে হবে। কারণ এটা শুধু মানে মেডিকেল সায়েন্সে মানে শুধুমাত্র সায়েন্টিফিক যুক্তি দিয়ে ভাবলে চলবে না, কারণ ওনার যেটা হয়েছে সেটা স্বাভাবিক, সেটা ডাক্তারও মানে অবাক হয়ে গেছেন। তো উনি সঙ্গে সঙ্গে এই কথাটা পার্থবাবু ওনার বাবাকে জানায়। তো ওনারা শুনে তো ওনার বাবা বলল আমি মহামৃত্যুঞ্জয় জপ করব, কারণ হসপিটালে যাতায়াত করতে হচ্ছে। তো উনি ভাবলো যে ছেলে তাহলে হসপিটালের দিকটা দেখুক, আমি বাড়িতে, উনি ওই রকম ওনাদের যে ঠাকুর মন্দির ছিল ঘরের ভিতরেই যে আর কি সিংহাসন, সেখানে শিব ঠাকুরের ছবি ছিল, সেখানে ঘিয়ের প্রদীপ, মোটা করে সলতে করে ঘিয়ের প্রদীপ, একটা বড় প্রদীপে ঘি জ্বালিয়ে উনি মহামৃত্যুঞ্জয় জপ করতে লাগলেন। এবং যেদিন উনি জপটা যে মুহূর্তে শুরু করলেন, ঠিক তার কিছু আগের মুহূর্ত থেকে কিন্তু ওনার মায়ের কন্ডিশন ডিটোরিয়েট করে। এবার ডাক্তাররা মোটামুটি একটু আশার আলো দেখেছিল যে ঠিক আছে কাজ করেছে, কিন্তু সেটা হঠাৎ করেই যেন বডি আবার রেজিস্ট্যান্স শুরু করলো, আর কাজ করছে না। এদিকে তো এই খবর ওনারা যায়, তো পার্থবাবু ছুটে যায়। তো সেখানে গিয়ে ডাক্তাররা বলে যে দেখুন আমরা একটা লাস্ট চেষ্টা করছি, আমরা কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। তো উনি বলে যে ঠিক আছে আপনারা যা করার করুন। এদিকে ওনারা তখন ওনাদের মানে ওই ওনার মায়ের যিনি বান্ধবী, যে আন্টি ছিলেন, তিনি প্রচুর সাহায্য করেন। তিনি একজন ঠাকুরমশাইকে দিয়ে ওই মন্দিরেই একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করান, ওনার মায়ের নাম নিয়ে, ওনার মায়ের উদ্দেশ্যে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করান। এবার ওই যে ঠাকুরমশাই ছিলেন, মানে ভাবুন কত কিছু মানুষের জীবনে ঘটে, মানে আমরা সিনেমা দেখি, কিন্তু মানুষের রিয়েল লাইফে যেগুলো ঘটে না, সেগুলো হয়তো সিনেমাকেও হার মানিয়ে দেয়। যে মানে এতটা বাধা, ভাবুন যে ঠাকুরমশাই ওই পুজোটা করবেন, মানে ওই মহামৃত্যুঞ্জয় যজ্ঞটা করবেন, সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করেই ওনার শরীর খারাপ হয়ে যায় ঠাকুরমশাইয়ের, মানে যজ্ঞে বসবে তার আধা ঘন্টা আগে ওনার শরীর খারাপ হয়ে যায়। তো উনি তো মানে এতটাই বয়স্ক মানুষ, তার শরীর খারাপ, সে কী করে যজ্ঞে করবে? আর এই সমস্ত যজ্ঞ কিন্তু মানে খুব ছোটোখাটো যজ্ঞ নয়, খুব সিরিয়াস কাজ। তো তখন এই ভদ্রমহিলাকে ফোন করে বলছে যে আমি তো করতে পারবো না। তখন উনি বলছেন এ বাবা আপনার শরীর খারাপ, আপনি তাহলে অন্য কোনো ঠাকুরমশাই ঠিক করে দিন। উনি বললো যে আমি একজন আছে, মানে সেই ছেলেটা কি করে, অল্প বয়সী একটা ছেলে, বলছে আমি পুজো করতে না পারলে ও নিত্য পুজোটা দেখে দেয়, কিন্তু আমি জানি না ও এই যজ্ঞ করতে পারবে কিনা, আমি একবার বলে দেখছি। তো বলে দেখে, তো সেই ছেলেটা মানে ভগবানেরই আশীর্বাদে সেই ছেলেটা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি এর আগে একটা করেছি এরকম যজ্ঞ, আমি করতে পারবো। তো এই আন্টি সে নিজের বাড়ি থেকে, তার হাজবেন্ড মানে তার থেকেও বয়স্ক, এই দুটো বয়স্ক মানুষ দুজনে মন্দিরে যায়, গিয়ে ওই ছেলেটাকে অ্যাসিস্ট করে, মানে কিছু কিছু হাতে ফাতে এগিয়ে ঠেগিয়ে দেয় জিনিসপত্র, এবং পুরো মানে স্টার্ট টু এন্ড অবধি যজ্ঞের থাকে। মানে সত্যি এগুলোই, একেই হয়তো বন্ধুত্ব বলে, তো থাকে, এবং খুব ভালোভাবে যজ্ঞটা হয়ে যায়। এবং ছেলেটি বলে যে আমি এই যজ্ঞটা করে দিলাম, সেই যজ্ঞের টিকাও দিয়ে দেয়। তো উনি বলেন যে মানে পুরো বিষয়টা শুনে, মানে ভাবুন ছোট ছেলে, তার কিন্তু বিশেষ বয়স না, ওর যে প্রচুর এক্সপিরিয়েন্স ঠাকুরমশাই হিসেবে সেটাও নয়, কিন্তু ছেলেটার কেন জানি না মনে হয়েছিল, বলেছিল যে যার জন্য যজ্ঞটি করালেন আমার মনে হচ্ছে সে বেঁচে যাবে, মহাদেবের আশীর্বাদে সে বেঁচে যাবে, এবং যদি বেঁচে যায় তাকে কিন্তু একবার সেই ঘাটেই যেতে হবে যে ঘাট থেকে ওনার এই জিনিসটা শুরু হয়েছিল, মানে জিনিসটা শেষ করতে হবে, এবং শেষ করার জন্য কি করতে হবে সেটা আমি পরে বলে দেব। এবার এই কথাটা যখন ওই ছেলেটা বলে, তখন এই মানে ওনার যে কি বান্ধবী, তিনি না মানে খুব পজিটিভ একটা ফিল পায়। প্রথমে মনে হচ্ছিল যে একটা বাচ্চা ছেলে কী বা যজ্ঞ করবে, এত কঠিন একটা পুজো কি পারবে করতে। যাই হোক, তো ওনারাও তারপরে হাসপাতালে আসে, এবং আসার পরে যেটা জানা যায়
যে ওনার মায়ের এই যে ওরা লাস্ট চেষ্টা করেছিল সেটা সাকসেসফুল হয়েছে, মানে ওনার মা স্টেবল হয়েছে এবং আস্তে 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 ওনার শরীরে কিন্তু ওষুধটা রেসপন্ড করছে, মানে ওষুধটা কাজ করছে। এবং এরপরে দীর্ঘ আরও 10 দিন ওনার মাকে হাসপাতালে থাকতে হয় এবং ভগবানের অনেক আশীর্বাদে, মহাদেবের অনেক আশীর্বাদে ওনার মা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং ওনার মাকে তারপরে বাড়িতে আনা হয়। এবং খুব অদ্ভুত বিষয় হচ্ছে যে যেরকম দাগড়া দাগড়া শরীরে হয়ে গেছিল, মানে উইদিন 1 মান্থ সমস্ত দাগ পর্যন্ত শরীর থেকে চলে যায়। মানে দেখলে কেউ বলবে না, মানে 1 মাস, মানে 1 মাস থেকে 1.5 মাস আর কি, 1.5 মাস পরে ওনাকে দেখলে কেউ বলবে না যে 1.5 মাস আগে ওনার শরীরে এরকম অবস্থা হয়ে গেছিল। যাই হোক, তো এরপরে যখন উনি সুস্থ হন, উনি বাড়িতে পুরো বিষয়টা তখন ভালো করে বলে যে মহিলার সাথে ওই নিমতলা ঘাটে এরকম দেখা হয়েছিল সেই মহিলা, তখন আর কি বিস্তারিত বলে যে এভাবে কথা হয়েছিল। তো তখন সবাই বলে যে তুমি যখন ওনার হাতটা ধরেছিল, ওই যে তোমার মনে হয়েছিল না যে তোমার মাথাটা ঘুরে গেল, তোমার শরীর দিয়ে একটা মনে হচ্ছে হালকা করে কারেন্ট চলে এলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছিল, যেটা পরে ওই অস্ট্রেলিয়ায় যে ভদ্রলোক থাকেন তিনি বলেছিলেন পুরোটা শুনে, যে অ্যাকচুয়ালি শ্মশানে না অনেক শক্তি থাকে, আমরা অনেকেই জানি। যেখানে ধরুন কোনো বার্নিং হচ্ছে, বার্নিং ঘাট যেগুলো, এইসব জায়গায় না অনেক শক্তি, এগুলো খুব পবিত্র জায়গা অবশ্যই, এবং এখানে অনেক শক্তি থাকে। এবার কিছু কিছু অসাধু মানুষ কি হয়, মানে ঠিক অসাধুও বলবো না, কিছু মানুষ থাকে যারা না ভাবে যে শক্তিটাকে নিজেদের কোনো আর কি কিছুতে কাজে লাগাবে। ওই যে ভদ্রমহিলাকে ওনার মা হেল্প করেছিল ওই ঘাট থেকে ওপর অব্দি ওঠার জন্য, সেই মহিলা হয়তো কোনো দুরারোগ্য রোগে হোক বা তার কোনো প্রিয়জন কেউ, তার মধ্যে হয়তো কিছু একটা খারাপ জিনিস ছিল। এবার সে কী করেছে, সেই জিনিসটা সে নিজের শরীরের মধ্যে নিয়েছে এবং সেই এনার্জিকে কাজে লাগিয়ে ওই মহিলা ইচ্ছে করে এমন একজন কাউকে খুঁজছিল যাকে উনি এই জিনিসটা ট্রান্সফার করে দিতে পারেন। যদিও এটা করা কিন্তু এতটা সহজ নয়। কেন এটা হয়েছিল এভাবে কিন্তু কেউ কারোরটা হট করে ট্রান্সফার করতে পারে না, কিন্তু কিছু একটা ওই হাওয়া বাতাসের কারণে বা কিছু একটা তার আগে হয়তো ওর মায়ের শরীরে দিয়ে দিয়েছিল, বা কিছু একটা হয়তো ওনার মাকে টাচ করিয়ে দিয়েছিল যেটা হয়তো ওনার মা বুঝতে পারেনি। তো সেইভাবেই কিন্তু ওনার মায়ের শরীরে এটা চলে আসে এবং কোথাও হয়তো মহিলার মনে হয়েছিল যে বা এই ভদ্রমহিলা প্রচুর ভুগবে, এ আমাকে হেল্প করলো, আমাকে টাকা দিতে চাইলো যাতে আমি বাড়ি অবধি রিক্সা করে যেতে পারি, তাই হয়তো ওনার একটু খারাপ লেগেছিল, উনি হয়তো কথাগুলো বলে গেছিলেন যে আমাকে ক্ষমা করবেন হ্যানা ত্যানা। এবার ব্যাপার হচ্ছে একটা জায়গা যেটা ওর মা এখনও বুঝতে পারে না, সেটা হচ্ছে যে ওনার মা কিন্তু একটা কাজে বেরিয়েছিলেন যেদিন আর কি উনি ওই ঘাটে যান। এবার এর আগেও উনি ওই জায়গায় গেছে, নিজের জায়গা, সেখান থেকে উনি বহুকাল হয়ে গেছে উনি অন্য জায়গায় থাকেন, কিন্তু কেন ওনার সেই দিন যে ঘাটে যেতে ইচ্ছে করছে সেটা কিন্তু উনি জানেন এবং ওই জায়গাটা ওনার কাছে একটু ধোঁয়াশা লাগে, যে হঠাৎ করে, এবং ওই জায়গাটা উনি মনেও করতে পারে না যে ওই ঘাটে আসার ঠিক আগের মুহূর্তে এমন কি ঘটলো যে উনি ঘাটে এলেন। এই জায়গাটা উনি অনেকবার মনে করার চেষ্টা করেছেন যে কেন আমি ঘাটে গিয়ে বসে থাকলাম, কারণ আমার কাজ ছিল, আমার এসে ব্যাগ গুছিয়ে আমার স্টেশনে যাওয়ার ছিল, বাট এত কিছু থাকা সত্ত্বেও এত কাজ আমার মাথার মধ্যে ঘুরছিল, বাট তার আগে আমার মানে খুব বেশিক্ষণ না, ওই ঘাটে মানে বসতে আসার 4-5 মিনিট আগে কি হয়েছিল, কেন উনি ওখানে গেলেন, সেই স্মৃতিটা না উনি মনে করতে পারেন না। এবার যেটা ওই অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে ওই যে 4-5 মিনিটের স্মৃতি যেটা উনি মনে করতে পারছেন না আজও, ওই সময় কিছু একটা এমন ঘটেছিল যেটার জন্য কিন্তু ওই মহিলা সুযোগটা পেয়েছিল সেই জিনিসটা ওনার শরীরে ট্রান্সফার করে দেওয়ার। ওই যে ওনার হাতটা ধরেছিল, ওই হাতটা ধরার সাথে সাথেই কিন্তু জিনিসটা ওনার কাছে চলে আসে। কিন্তু ওই যে বললাম যে এই জিনিস আসা কিন্তু এত সোজা নয়। যাই হোক, তো এরপরে ওনার মা আরও 1.5-2 মাস রেস্ট করে এবং ওই ঠাকুরমশাই তখন বলেছিল যে আপনি একবার ওই ঘাটেই যাবেন এবং ওখানে বলেছিল একটু চাল, কলা, তারপরে একটা প্রদীপ, ফুল, এরকম কিছু একটা জিনিস করে বলেছিল যে আপনি মানে ওই ঘাটে একটু ভাসিয়ে দেবেন, মানে খুব বেশি না, অল্প অল্প করে আপনি ভাসিয়ে দেবেন। তো ওর মাকে আর কেউ আলাদা ছাড়েনি, মানে ওনার সেই সময় ওর মা, ওর বাবা 3জনই আসে এবং কলকাতা আসার পরে ওনারা 3জনে একসাথেই ঘাটে আসে, কিন্তু জিনিসটা ওর মা ছাড়ে এবং সঙ্গে সঙ্গে ওনারা ওখান থেকে চলে আসে। তারপর থেকে আর কোনো অসুবিধে হয়নি,
কিন্তু আজও এই জিনিসটা মনে করলে ওনার মায়ের খুব ভয় লাগে এবং উনি আজও বুঝতে পারেন না যে ওই মহিলার সাথে ওনার তো কোনো শত্রুতা ছিল না, কেন এই জিনিসটা ওনার সাথে হলো। তো এটাই ছিল আজকের মেন ঘটনা। এবং এরপরে কিন্তু একটা ইমেল আমি আপনাদেরকে পড়ে শোনাবো, যে ইমেলটা আমাকে একটি মেয়ে লিখেছে, সেইটাও আপনারা শুনুন। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা উনি শেয়ার করেছেন। আর এই মানে এই দ্বিতীয় যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো, এই ঘটনাটা না মানে আমি বলবো আপনারা একটু ভালো করে শুনবেন, কারণ এটা কিন্তু মানে এটাকে আমি স্ক্যাম বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু এটা যে কারোর সাথে কিন্তু ঘটতে পারে এবং এটা নাকি ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘটছে। তা আপনারা তো জানেনই যে এই ইমেল সেগমেন্টে যারা ঘটনা পাঠায় তারা তো তাদের কোনো বর্তমান সমস্যার কথা জানিয়েই পাঠায়। তো আমি এখানে কারোর নাম নিই না। তো একটি মেয়ে ইমেল করেছে যে তার বাবা কিছুদিন আগে শিয়ালদা স্টেশন দিয়ে ফিরছিলেন। রোজই উনি শিয়ালদা স্টেশন দিয়ে বাড়ি ফেরেন। তো 100 টাকার নোট একটা পড়ে থাকতে দেখেন প্ল্যাটফর্মের উপরে। তো উনি কিছুক্ষণ দাঁড়িয়ে যান, মানে 100 টাকার নোটটা পড়ে থাকতে দেখে উনি একটা মুহূর্ত দাঁড়িয়ে যান। এবার বুঝতেই পারছে যে শিয়ালদা স্টেশন অলওয়েজ প্রচণ্ড ভিড় থাকে, মোটামুটি ভালোই ভিড় তো থাকে। সেই সময়টা মানে অফিস টাইম নয়, কিন্তু মোটামুটি লোকজন ছিল। এবার উনি দাঁড়িয়ে না দেখছে যে কারোর হয়তো টাকাটা পড়ে গেছে, সে কি আসছে নিতে বা কিছু। তো উনি কিছুক্ষণ দেখছে যে মানে লোকজন তাদের ব্যস্ততায় সবাই প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করছে, কিন্তু কেউ টাকা খুঁজছে বা কারোর টাকা চুরি হয়ে গেছে বা টাকা পড়ে গেছে এরকম কোনো কিছু কোথাও নেই। তো স্বাভাবিকভাবেই ওনার মনে হলো 100টা টাকা পড়ে আছে, আমি না নিয়ে চলে যাবো। তো উনি কুড়িয়ে নেন। কুড়িয়ে নেওয়ার পরে যথারীতি ওনার ট্রেন আসে এবং উনি ট্রেনে উঠে পড়েন। এবার উনি কি করেছে, প্রথমে যখন ওই টাকাটা উনি প্ল্যাটফর্ম থেকে কুড়ানোর পরে উনি বুক পকেটে রেখেছিলেন। বুক পকেটে রাখার পরে উনি ট্রেন থেকে যখন নামেন তখন উনি কোনো একটা কারণে ওনার পার্স বের করেন। পার্স বের করে উনি যখন পার্সটা ঢোকাতে যাবে সেই সময় ওনার মনে হলো যে টাকাটা এভাবে জামার পকেটে রাখবো না, আমি পার্সের ভিতরেই রেখে দিই। তো উনি ওই 100 টাকার নোটটাকে নিজের পার্সের মধ্যে রেখে দিয়েছেন। ভালো কথা, পার্সে রেখেছেন। এবার উনি বাড়ি চলে এসেছেন। এবার এরপরে একটা সপ্তাহ কেটে গেছে। এবার বুঝতেই পারছেন 1 সপ্তাহে উনি কেনাকাটা করেছেন, টাকা দিয়েছেন। এবার উনি যে কখন ওই 100 টাকার নোটটা খরচা করে ফেলেছেন উনি নিজেও জানেন না। এবার এর কিছুদিন পরে, মানে ধরুন প্রায় 20-25 দিন পরে, মানে ঘটনাটার 20-25 দিন পরে হঠাৎ করেই ওনার বাবার 500 টাকা উনি খুঁজে পান না। খুঁজে পান না বলতে মানে উনি ওনার একটা ব্যাগ আছে বাড়িতে, তো সেই ব্যাগে উনি 500 টাকা রেখেছিলেন। তো উনি যখন টাকাটা দরকার পড়ে উনি যখন ড্রয়ার খোলেন দেখছেন ওই ব্যাগে 500 টাকাটা নেই। এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি বলছেন যে আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। আর ওই কদিনের ভিতরে মানে আমি, মা, বাবা 3 জনের সংসার, বাইরের কেউ ঢোকেনি, কেউ বেরোয়নি। মানে বেরোয়নি বলতে বাইরের কেউ ঢোকেনি বলে বাইরের কেউ বেরোনোর কথা নয়। এবং বাবা আমাকে জিজ্ঞেস করে, মাকে জিজ্ঞেস করে যেখান থেকে 500 টাকা নিয়েছো, বলছে না আমি তো নিইনি। আর সত্যি কথা বলতে কি ওদের বাড়িতে যদি কোনো টাকার দরকার থাকে ওর বাবার থেকে চাইলে ওর বাবা দিয়ে দেয়। এরকম করে মানে ব্যাগ থেকে টাকা নিয়ে নিতে হবে এরকম কোনো সিচুয়েশান কখনোই হয় না। যাই হোক, তো ওর বাবা যখন কথাটা বলে যে আমি এখানে 500 টাকা রেখেছিলাম, তো তখন ওর মা বলে যে ঠিক আছে 500 টাকা রেখেছিলে, তোমার হয়তো মনে পড়ছে না, তুমি খরচা করে ফেলেছো। এবার সত্যি বলতে কি এরকমভাবে টাকা কোনোদিনও ওদের বাড়িতে এদিক ওদিক হয়নি। তোর বাবাকে যখন এই কথাটা বলে তখন ওর বাবা ভেবেছে ঠিক আছে হতেই পারে, আমি হয়তো টাকাটা খরচা করে ফেলেছি। এবার কিছুদিন কেটে যায়। এরপরে ওর বাবা একটা জিনিস কেনার জন্য বড় বাজার গেছিলেন। তো জিনিসটা কেনার জন্য উনি 5,000 টাকা নিয়ে গেছিলেন এবং যেটা কিনবেন ভেবেছিলেন উনি সেরকমই একটা জিনিস একটু কম দামে পেয়ে যান। তো বাকি টাকাটা ওনার পার্সেই ছিল। এবার উনি যখন বাড়িতে এসে যখন উনি মানিব্যাগটা দেখেন যে ওনার ব্যাগ থেকে মানি ব্যাগ থেকে 600 টাকা গায়েব। এবার ওনার মানিব্যাগে কিন্তু প্রায় 1500 টাকা মতো ছিল। এবার উনি তো খুব অবাক হয়ে গেছেন
যে আমি ট্রেনে করে ফিরলাম, বাসে ট্রেনে করে ফিরলাম, আমার ব্যাগ থেকে এই টাকাটা গেল কোথায়? আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে টাকা ওনার মানে উনি এর মাঝখানে কোথাও মানিব্যাগ খোলেননি। ওনার বুক পকেটে কিছু খুচরো টাকা রাখেন, উনি সেই খুচরো টাকা থেকেই উনি বাসে টিকিট কেটেছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি কোনো চোর চুরি করে, সে আইদার মানিব্যাগটা পুরো চুরি করে নেবে, আদারওয়াইজ সে পুরো টাকাটাই নিয়ে নেবে। সে কিছু টাকা রেখে কিছু টাকা নেবে, এটা তো হবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে উনি যখন বড়বাজার গেছে এসেছে সে সময় অত ভিড়ও ছিল না। আর যদি খুব ভিড় থাকে বা জিনিসটা, তাহলে ওনার পুরো মানিব্যাগটাই হাওয়া হয়ে যাওয়ার কথা। তো এই বিষয়টা না ওনার বোঝা গেল না। যাই হোক, এই ইনসিডেন্টটাও উনি বাড়িতে বললেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো এটা যেদিন উনি বলেন, মানে এই দ্বিতীয় ঘটনাটা যেদিন উনি শেয়ার করলেন বাড়িতে, সেদিন উনি কথা বলতে বলতে উনি বলেন যে মানে আর কি নিজেই আর কি আক্ষেপ করে বলছে যে সেদিনকে শিয়ালদা স্টেশনে 100 টাকা পড়েছিল, 100 টাকাটা তুলেছিলাম, ঠিক তার কিছুদিন পরই আমার 500 টাকা এভাবে হারিয়ে গেল, আর আজকে এতগুলো টাকা হারিয়ে গেল। তো তখন যে মেয়েটি আর কি আমাকে ঘটনাটা পাঠিয়েছে, সে বলছে যে আমার বাবা যখন এই কথাটা বললো, আমি সঙ্গে সঙ্গে বললাম, বাবা তুমি কি বললে কথাটা? তুমি টাকা কুড়িয়েছো শিয়ালদা স্টেশন থেকে? বলছে হ্যাঁ। তো তখন ও বলছে যে তুমি কেন কুড়োতে গেলে? ও বলছে যে 100 টাকা পড়েছিল, আর আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে যদি কারোর টাকা হয় আমি তাহলে দিয়ে দেবো তাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে যার হয়তো টাকাটা পড়ে গেছে, সে হয়তো চলে গেছে, বা সে হয়তো ওখানে আর নেই, ওই স্টেশনেই নেই হয়তো। আমি বললাম 100 টাকাটা পড়ে থাকবে, তাই আমি প্রথমে বুক পকেটে রেখেছিলাম, তো তারপরে আমি পার্সে নিয়ে কখন খরচা করে ফেলেছি আমি নিজেই জানি না। তোর মা তো রান্নাঘর থেকে চিৎকার করে বলছে, তুমি কেন করেছো এটা? তুমি টাকাটা মন্দিরে দিয়ে দিতে পারতে, কেন তুমি খরচা করতে গেলে? এবার ওর বাবা তখন বলছে যে টাকার গায়ে নাকি একটা ছোট্ট ছোট্ট একটা জায়গায় ছোট্ট করে একটা কালো টিপ মতো দেওয়া ছিল, মানে কাজলের টিকা যেরকম হয় না সেরকম। এবার এইটা যখন বলেছে তখন মানে এই মেয়েটি যে আর কি ঘটনাটা আমাকে পাঠিয়েছে, সে বলছে যে আমি যা বোঝার বুঝে গেছি। তো ভাবুন, মানে ও তখন বলছে যে ও অনেক দিন আগে ও একটা স্যারের কাছে বাংলা পড়তো, অনেক দিন আগে। তো সেই বাংলা স্যার নাকি ওকে বলেছিল যে ওই স্যার নাকি যখন আসামে থাকতেন তখন নাকি উনি আর কি শুনেছিলেন যে আসামের কিছু কিছু জায়গা, আসামে তো অনেক ধরনের মানে জাদুবিদ্যা বলুন, টোটকা, এ ধরনের অনেক কিছু তো হয়। তো কাউকে নাকি কারোর নাকি আর্থিক ক্ষতি যাতে করা যায় সেজন্য নাকি অনেকে কী করে, মানে টাকা দেখলে মানুষের একটা মানে একটা লোভ হয় বলুন, বা একটা মানুষ ভাবে যে একটা টাকা পড়ে আছে, নেবো না এতগুলো টাকা। তো কারোর উপরে ধরুন কারোর রাগ আছে, বা কারোর ধরুন কেউ আর্থিক ক্ষতি করতে চায়, তারা কী করে, একটা নোট নেয়, সেই নোটের উপরে একটা রকম কালো টিকা দেয়, কালো টিকা দিয়ে একটা মন্ত্র বলে, মন্ত্র বলে নাকি সেই নোটটাকে একটা ফাঁকা জায়গায় সারা রাত একটা কিছু চাপা দিয়ে রেখে দেয়। তারপরে নাকি ওই নোটটা নাকি মানে খুব কার্সড হয়ে যায়, এবং সেই নোট যদি কেউ নিজের টাকা রাখার জায়গায় যদি রেখে দেয় তাহলে নাকি তার আর্থিক ক্ষতি হবেই। এইটাও শুনেছিল। তো স্বাভাবিকভাবেই এটা ওর বাবাকে বলে, ওর বাবা তখন বলছে কি বলছিস তুই? তখন বলছে হ্যাঁ বাবা, তুমি যদি ওটাকে মানি ব্যাগে না রাখতে তাহলে তোমার কিন্তু এতটা ক্ষতি হতো না, তুমি যদি ওটা পকেটে রাখতে বা কোথাও দিয়ে দিতে বা কিছু সঙ্গে সঙ্গে কিনে ফেলতে তাহলে হয়তো এতটা অসুবিধে হতো না। এবার ঘটনা হচ্ছে যে ওরা তখন ভাবছে যে কি করা যায়, মানে এই জিনিসটা থেকে বেরোবো কী করে, এভাবে কি মাঝে মধ্যেই কি ক্ষতি হতেই থাকবে? মানে এরকম যখন ওরা চিন্তাভাবনা করছে, ঠিক তার 2-3 দিন পরেই ওদের বাড়িতে চুরি হয়। এবং ও যেটা লিখেছে যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমাদের পাড়াটা খুব সেফ, মানে আমাদের পাড়ায় মানে এরকম এতটাই সেফ যে দিনের বেলা যদি কেউ বেরোয়ও, মানে যা দরজা এমনি বন্ধ করে বেরিয়েছে, কেউ তো লকও করে না, আর আশেপাশের লোকজন খুবই ভালো, মানে আমাদের পাড়ায় কোনোদিনও কোনো চুরি টুরি কিছুই হয়নি। ওদের বাড়িতে চুরি হয় এবং সেটাও হয় ভর দুপুরবেলা ওদের সামনের, মানে তখন ওরা কিন্তু 3 জনই বাড়িতে ছিল, ছুটির দিন, দুপুরবেলা ওরা সবাই ঘরে রয়েছে এবং ওদের যে বসার ঘরটা রয়েছে সামনে, সেখানে ওদের আর কি একটা শোকেস রয়েছে, সেখানে ওই কিছু কাঁসা পেতলের বাসনপত্র এই সমস্ত থাকে। লাকিলি ওখানে কোনো টাকা পয়সা বা আরও কোনো দামি বস্তু ছিল না, কিন্তু বেশ কিছু বাসন ছিল কাঁসা পেতলের। তো চোর এসে মানে ওরা আওয়াজও পায়, তো ও যখন আওয়াজ পেয়েছে ভেবেছে ওর মা হয়তো বাইরে বসার ঘরে কাজ করছে। এবার ওর মা বাবা যে ঘরে ছিল
আওয়াজ পেয়েছে, ভেবেছে মেয়ে হয়তো ওখানে শোকেস থেকে কিছু বার করছে বা কিছু। পরে যখন ওরা সামনের ঘরে গেছে, গিয়ে দেখছে ওই শোকেসের কাঁচ ফাঁচ ভেঙে, মানে ওটাকে খুব করে ভেঙেছে, তাই জন্য আওয়াজ হয়নি, কিন্তু ভেঙে পড়ে আছে, জিনিসপত্র লণ্ডভণ্ড, এবং ওখান থেকে ওই ধরনের বাসনপত্র কেউ নিয়ে চলে গেছে। এবং ও যেটা লিখেছে যে ম্যাডাম এখন যা কাঁসা পেতলের দাম হয়েছে, যে বাসন নিয়েছে সে বাসনটাগুলো বিক্রি করলে অ্যাটলিস্ট 8-9 হাজার টাকা তো পাবেই। এবং ওখানে আগেকার দিনের ভারী ভারী সব বাসনপত্র ছিল, ইভেন একটা রুপোর ছোট গ্লাসও ছিল, সেগুলো নিয়ে গেছে। এবং এই কথা যখন পাড়াতে চাউর হয়, তখন সবাই পাড়ার লোকেরও অবাক হয়ে যায় যে এত সেফ জায়গা ভর দুপুর বেলায় কী করে এরকম চুরিটা হলো। যাই হোক, তো এরপরে তোর সকলের খুব মন খারাপ হয়ে যায় যে একটা 100 টাকা না হয় সেই মানুষটা নিয়ে দেয় বলে তার এত ক্ষতি হবে, তখন কি করবে। তো সেই সময় ওদেরকে পাড়ার লোকজন বললো যে একটা কাজ করো, তোমরা বাড়িতে একটা শ্রী সত্যনারায়ণের পুজো দাও, আর একটা কাজ করো, তোমরা একটা প্রায়শ্চিত্ত করে ওই 100 টাকা যেটা পেয়েছি, ওই 100 টাকাটা কোনো মন্দিরে কোনো 100 টাকা দান করে দাও। তো যাই হোক, সেই ঠাকুরমশাইয়ের কথা শুনে তারা 100 টাকা দান করলো, মন্দিরে 101 টাকা, আর বাড়িতে একটা শ্রী সত্যনারায়ণ ঠাকুরের পুজো দিল। তো ওই পুজোটা দেয়া হলো, পুজো দেওয়ার পরে শুদ্ধিকরণ করা হলো। ওর বাবাকে বললো যে আপনি দরকার হলে পার্সটাই চেঞ্জ করে ফেলুন, তো সে সমস্ত চেঞ্জ করা হলো। তারপর থেকে লাকিলি ভগবানের অনেক আশীর্বাদে আর এরকম কিছু ঘটেনি। তো একটা জিনিস ওই ঘটনাটার মাধ্যমেও শেয়ার করতে চেয়েছে যে ম্যাডাম, আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে কেউ টাকা কুড়োবেন না, কারণ অনেকের হয়তো তাদের কোনো খেদে কাজ নেই, কিন্তু তারা কি করে এই 50 টাকা, 100 টাকা, 20 টাকা নোটে এরকম করে কালো টিকা মেরে ইচ্ছে করে ফেলে রেখে দেয় যে কেউ না কেউ তো কুড়োবে, তার ক্ষতি হবে। এটা একটা তাদের কাছে মজা, মানে খুব খারাপ একটা মজা। আর এই জিনিসটা কিন্তু মানে এই ঘটনাটা ওর বাবার সাথে ঘটেছে বেশ অনেক দিন আগেই। তারপরে ও একটা ওর বান্ধবীর সাথেই ঘটনাটা করে, বান্ধবী আবার সেই টাকাটা তুলেছিল, সেটা ছিল 200 টাকার একটা নোট। তো ওর সাথেও এরকমই হয়, ওরও ওই টাকাটা তোলার পর থেকে বেশ কিছু আর্থিক ক্ষতি হওয়া শুরু হয়। যাই হোক, তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, দুটো ঘটনা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।